আসসালামু আলাইকুম। রমজান মাসে চ্যানেল আয়ের আলো আরও আলো এই অনুষ্ঠান থেকে শ্রোতা দর্শকদেরকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। গত অনুষ্ঠানে আমরা বলেছিলাম নারীর মর্যাদার কথা বলতে গিয়ে যে মানুষ একটি নারীকে তার স্বীয় আসনে মর্যাদার সঙ্গে অধিকারের সঙ্গে প্রতিষ্ঠিত না করতে পারে, অন্তত উদ্যোগ না গ্রহণ করে, সে মানুষকে কোনো ক্রমেই আলোকিত মানুষ বলা যায় না। একটা কথা গোড়াতেই বলে রাখা দরকার, নারীর যেসব ছবি আমরা দেখি, যে চিত্রায়ন আমরা দেখি টেলিভিশনে, অন্যান্য জায়গায়, সিনেমায়, পর্দায়, ইসলামে কিন্তু নারী সেক্স সিম্বল না। এটা স্ত্রী পুরুষের যে ভূমিকা, তাকে একজন আরেকজনের কমপ্লিমেন্টারি বলা হয়েছে, একে অন্যের পোশাক বলা হয়েছে। ইসলামী সেক্স কোনো নিষিদ্ধ জিনিস নয়, বা দেয়ার ইজ আ টাইম অ্যান্ড প্লেস ফর এভরিথিং। এটা বলার পর যে আর যে কটা কথা বলা দরকার মেয়েদের সম্পর্কে, সেটা হলো যে অনেকেই মনে করে যে ইসলাম মেয়েদের একটা বিধিনিষেধের বেড়ার মধ্যে নিক্ষেপ করেছে। আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। একবার বেশ অনেক দিন আগে ইরান সফরে গিয়ে আমি বেশ বিপদেই পড়ে গেছিলাম। কারণ ওখানে গিয়ে এই বিবিসিতে অন্যান্য জায়গায়, নানান জায়গায় যে শুনছিলাম, আমি গিয়ে শুধু জিজ্ঞেস করছিলাম যে তোমরা কি মেয়েদেরকে হেঁসেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছো? তাদের আর কোনো কাজ তোমরা এমপ্লয় করেনি? তখন একজন যে আমার গাইড ছিল, ইকোনমিক্সে পিএইচডি করছিল, সে আমাকে টানতে টানতে নিয়ে গেল রাস্তার দ্বারা। এমন করলাম তো বোধহয় ভুল কিছু করেছি। হ্যাঁ, দেখো এইখানে দাঁড়িয়ে থাকো, দেখো এই গাড়ি চালাচ্ছে কারা? পুরুষ। এই গাড়িটা কে চালাচ্ছে? পুরুষ। এই গাড়িটা কে চালাচ্ছে? পুরুষ। এরকম অনেক গাড়ির পরে বলছে এটা, বলে হ্যাঁ একটা মেয়ে চালাচ্ছে। তাহলে মেয়েরা তো গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, তা ঠিক আছে। তুমি যে হোটেলে থাকো সেই হোটেলে মেয়েরা এটা সেবার কাজ করে, হোটেলের ব্যবস্থাপনার মধ্যে তারা আছে। আজকে তোমাকে আমরা শপিংয়ে নিয়ে যাব, সেখানে দেখতে পারবে দোকানে এবং অন্যান্য জায়গায় মেয়েরা আছে। তো কোথায় আমরা, এবং ইউনিভার্সিটিতে অন্যান্য জায়গায় মেয়েরা লেখাপড়া করছে। তখন আমি দেখলাম যে কথা তো ঠিকই, একটা প্রপাগান্ডার শিকার কেন এরা হবে? এরা, এবং ইদানিংকালে আপনারা যারা শিল্পবোধ যাদের বেশি আছে, যারা দেখেন যে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও যে মনস্তাত্ত্বিক যে ফিল্মসগুলো, সেই ফিল্মসে মেয়েরা কিন্তু যে ইরানিয়ান খুবই ভালো করছে। তো আমি রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে যাচ্ছি না, বিরোধীরা, কিন্তু এই যে তারা সব কাজ করছে, এবং এখন স্টেম সেল রিসার্চে অনেক মেয়ে খুব ভালো ভালো রিসার্চ করছে এবং তারা এগিয়ে যাচ্ছে। তো এই যে তাদের একটা কথা যে তারা একটা ড্রেসের মধ্যে আছে। কোন ড্রেসটা, এটা সম্পর্কেও কোনো প্রেসক্রিপশন করানো নেই। খুব সিম্পল একটা জিনিস, যে জিনিসটা তুমি গ্রীবা তখন ঢেকেছো, সে দিয়ে বক্ষ ঢেকে দাও, অর্থাৎ বক্ষ এবং মাথাটা একটা কাপড় দিয়ে ঢেকে রাখো। আসল কথা হলো যে সম্ভ্রমটা যেন ভালো করে বোঝা যায় যে এই মেয়েটা কাপড়টা সম্ভ্রমের সঙ্গে পড়েছে। অর্থাৎ বডির জিওমেট্রি অ্যান্ড জিওগ্রাফি, অর্থাৎ জ্যামিতি, বডির জ্যামিতি এবং ভূগোল প্রকটভাবে যেন ধরা না পড়ে। মানুষ তো এমনি দুর্বল, এবং দেখা যায় যে প্রকৃতিতে যখন এই খুব আমরা ইভস্টিজিং, আমাদের দেশে ইভস্টিজিংয়ের কথা দেখছি, সব অন্যান্য সময় দেখছি। তো সুতরাং সেইখানে যে পর্দা যেটা করতে বলা হয়েছে, এটা কিন্তু পুরুষকে আগে বলা হয়েছে পর্দা করতে। এই পর্দাটা হলো কিন্তু চোখের পর্দা। প্রথম কথা বলছে লোয়ার ইয়োর গেজ, এটা পুরুষকে বলা হয়েছে আগে। এবং একটি মেয়ের দিকে যদি ফ্যালফ্যাল করে না থাকা একটা পুরুষ, তাহলে সেই মেয়েটা কিন্তু অনেকটা নিরাপদ বোধ করে। তো পুরুষকে আগে বলা হয়েছে, তারপরে বলা হয়েছে মেয়েকেও একই কথা, পরে বলা হয়েছে তোমার লজ্জাস্থান ইয়ে করো, দুজনকেই বলা হয়েছে, আর শেষে বলা হয়েছে যে একটা কাপড় দিয়ে বক্ষ এবং মাথাটা ঢাকো। এইটা সাদা কাপড় হবে, কালো কাপড় হবে, অন্যান্য রঙের কাপড় হবে, এটা কোনো প্রেসক্রিপশন নেই। সতর ঢাকতে হবে যাতে সম্ভ্রমের সঙ্গে এটা মানুষ দেখে সম্মান করতে পারে। কিন্তু এটার জন্যে অসূর্যস্পর্শী যে কথা আছে, যে সেই রকম না। রবীন্দ্রনাথের কথা যারা পড়েছেন বাল্যস্মৃতিতে দেখবেন
যে তখন যে ব্রাহ্মণ পরিবারের যারা মহিলারা গঙ্গা স্নান করতে যেতেন, তারা লিখছেন উনি যে সেটা আপাদমস্তক কাপড় দিয়ে ঢেকেছেন, তারপরে একটা ঘোড়ার গাড়িতে গেছেন, দরজা বন্ধ, তারপর নেমেছেন, তারপরে সেই পান্ডারা তাকে একটা পালকিতে চড়িয়ে তার মধ্যে জলের মধ্যে ডোবাচ্ছে আর ওঠাচ্ছে। উনি লেগেছেন যে জলের সঙ্গে তার কোনো সংস্রব হচ্ছে না, কিন্তু গঙ্গা স্নান হচ্ছে। ইসলামে কিন্তু ঠিক এইরকম ব্যাপার নয়। হাত, মুখ এবং পা নর্মালি যেটুকু আছে, তাছাড়া এটা করে সব রকম কাজই এটা করা যায়। এর সেবার কাজে কোনো অসুবিধে নেই, এটা শিক্ষার কাজে কোনো অসুবিধে নেই, শিক্ষকতার কাজে, সেবায়, এমনকি যুদ্ধবিগ্রহ তারা অংশগ্রহণ করেছেন। সব কাজেই যে কাজে দক্ষতা লাগে এবং সেই দক্ষতা থাকলে সেটা সম্ভ্রমের মধ্যে থেকে এটা করা ভালো। এবং এটা তো কেউ কাউকে ফোর্স করে না, এটা যদি কেউ নিজের মনের থেকে যদি কেউ এটা অবলম্বন করে, তাতে তার সংস্কৃতির কোনো অসুবিধা হয় না, তার ইংরেজি বাংলার অসুবিধা হয় না, তার ম্যাথমেটিক্সের অসুবিধা হয় না, লর পয়েন্টের অসুবিধা হয় না। এবং আমাদের বুঝতে হবে যে সে একটা বিশেষ নিজের ইচ্ছাতে একটি বিশেষ পোশাক করেছে। এখানে আমার সবসময় মনে হয় যে মাদার তেরেসা যিনি এসেছিলেন, তার নিজ জন্মভূমি ইটালির সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে বস্তির মধ্যে ছেলেদেরকে তাদের ঘাঁটতেন, তাদেরকে পরিচর্যা করতেন। সেই মাদাম তেরেসার পোশাক যদি গিয়ে দেখেন, আমাদের দাদিদের মতন সায়া পরে, তারপরে তার কাপড় পরা এই পর্যন্ত হাতাওয়ালা কাপড়, মাথা ঢাকা, তো তার চেয়ে তো বেশি হিজাব করতে আমি কাউকে দেখি নাই। ইটস আ পারফেক্ট। কিন্তু তাকে দেখলে সম্ভ্রম আসে। আবার পশ্চিমের জায়গায় যদি আপনি রাস্তায় হাঁটেন, তাহলে দেখবেন যারা নানস, তখন একজন ব্রিটিশ লোক, সে তার টুপিটা নামিয়ে তখন তাকে বাও করতে থাকে। তো আমার কথা হচ্ছে যে এটা তো জোর জবরদস্তির প্রশ্ন, জিনিসটা আসলো শুধু সম্ভ্রমের সঙ্গে থাকা। একটা শাড়ি দিয়ে আমরা তো আমাদের যেসব নেতৃস্থানীয় নারী আছেন, তাদের তো দেখছি বেশ সুন্দরভাবেই তো তারা শাড়ি পরেন, শাড়ি দিয়ে সম্ভ্রম রক্ষা করা যায়। সুতরাং ড্রেস কোড এই কথাটা বলাই উচিত না, এটা বলা উচিত তারা সম্ভ্রমের সঙ্গে তার কাজকর্ম করবে এবং এইটা তার কোনো অ্যাক্টিভিটিতে একটা ডেটারেন্ট হিসাবে কাজ করবে না। সে লিগ্যাল প্রফেশনে যেতে পারে, যে কোনো প্রফেশনে যেতে পারে, সে পড়শিয়া হতে পারে খুব ভালো, সে তার এটা ডেটারেন্ট হিসেবে কাজ করবে। আর যারা এটা করেন সম্ভ্রম, তারাও কিন্তু, যারা এই পর্দা করেন না, তাদের পরেও একটা ডিসডেইনফুল অ্যাটিটিউড গ্রহণ করা উচিত না। এরপরে যে কথাটা আমি বলবো সেটা হলো যে সংঘাতটা আসলে আমরা দেখি, আমরা এই অর্থায়ন করাতে পারলেই মনে করি নারী আলোকিত হয়ে গেল। এটা একদম ভুল ধারণা। অর্থায়ন আর ক্ষমতায়ন এক জিনিস নয়। একটি মেয়েকে গ্রাম থেকে ডেকে এনে তাকে কোনো রকমভাবে তার হাত দিয়ে কিছু কাজ করিয়ে নেওয়া গার্মেন্টসে, তাকে যদি আমি বলি এটা ক্ষমতায়ন হচ্ছে এবং এটার আলোকায়ন হচ্ছে, আলোকিত করছি, এটা ঠিক না। রোজগারের সঙ্গে ক্ষমতায়নের কোনো সম্পর্ক, যেটুকু আছে যে হ্যাঁ তার ইকোনমিক ডিপেন্ডেন্সটা কমে গেল, সেটা ঠিক আছে, কিন্তু আসল ক্ষমতায়নের জন্যে কি লাগে? তার বোধোদয় লাগে, তার চৈতন্যদয় লাগে। তার চৈতন্য একটা বড় কথা। নিজের চেতনা দিয়ে ভালো মন্দ, যে কোনটা ভালো কোনটা মন্দ, এটা বুঝবার যে আলো, সেটা যার মধ্যে না গেছে, সে ক্ষমতায়ন তার মধ্যে হতে পারে না। সুতরাং মেয়েদেরকে অবশ্যই লেখাপড়া শেখাতে হবে। লেখাপড়া শেখাবার পরেও কিন্তু অনেক কাজ আছে। পশ্চিমী সেক্রেটারিয়াল ওয়ার্ক করে, কিন্তু তারা লেখাপড়া জানে, সব জিনিস জানে, করেছে, তারা সেক্রেটারিয়াল ওয়ার্ক করে। তা আমাদের দেশে যদি নারী তার নিজের সম্ভ্রমের সঙ্গে এবং অন্যের দৃষ্টিতে ভালো থেকে যদি এটা রোজগার করে, শিক্ষার কাজ করে, সমাজমূলক কাজ করে, তাহলে এটাতে কোনো অসুবিধে নেই। কিন্তু একটি জিনিস মনে করতে হবে, নারীর একটা মর্যাদা যেখানে আছে, তার মাতৃত্ব। এই মাতৃত্বের সঙ্গে তার কর্মের, এখন দেখা যায় যে প্রত্যেকটা পরিবারে দুজন কাজ না করলে সংসার চলে না।
সুতরাং কর্মক্ষেত্রে অবশ্যই যেতে হবে, কিন্তু সেই কর্মক্ষেত্রে যাওয়া আর মাতৃত্বের সঙ্গে কোনো রকম যেন সংঘাত না হয়, সেটাই কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতে দেখবার দরকার। যারা এনজিওতে মেয়েদের যারা নিয়োজিত করেন, তাদেরও উচিত কিন্তু যে কর্ম এবং মাতৃত্বের সঙ্গে যে সংঘাত, এই সংঘাতটা পরিহার করা। আমি একটা এটা লেখককে জানি না, লিখেছিলেন, গড গেভ আস মাদার্স, গড গেভ দি ওয়ার্ল্ড স্টার অ্যান্ড দেয়ার ওয়াজ বিউটি, গড গেভ দি ওয়ার্ল্ড সান অ্যান্ড দেয়ার ওয়াজ ওয়ার্মথ, God gave the world rain and there was life. God gave the world mothers and there was love. তো এই মাতৃত্ব, এইটা ভালো করে বুঝতে হবে। মেয়েদের পরে আমরা যে আরও কতগুলো যে এই মাতৃত্ব ছাড়াও তাদের পরে যে আমরা অত্যাচার করি না তা না, করি। কারণ তাদের যেটুকু পাওনা, এই যে দেনমোহর, এটা যদি এখন আলোচনার সময় নেই, কিন্তু যদি এটা বলা যায় যে কারো 1 লাখ, 5 লাখ, এখন 10 লাখ সব লেখে, এটা যদি সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, কম্প্যাটেবল যাদের আছে, কম্প্যাটেবিলিটির জন্য সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, তাহলে দেখা 30 বছর পরে তার 1,60,65,00,000 হয়। আর 2 ভাই 2 বোন যদি থাকে, তখন হয়তো সে কিছুটা কয়েক লোক 20-30 লাখ টাকা ঠকে, যদি ঠকা কথাটা অ্যাটল ব্যবহার করি। কিন্তু আমরা যদি তাকে তার পাওনাটা দিয়ে দিই, সেটা আমরা দিই না, এটা তারপরে অন্যায়। তারপরে বিয়ের সময় যৌতুক, এটা নিয়ে প্রায়শ খবরের কাগজে লেখা হয়, কি অশিক্ষিত জাতির মতো আমরা বিহেভ করি, অমানবিক জাতির মতো ব্যবহার করি, যে নারীকে আল্লাহ তাআলা যে অধিকার দিয়েছেন, সেই অধিকার থেকে বঞ্চিত শুধু না, তারপরে অত্যাচার করি। সেই জন্যে নারীর ক্ষমতায়নের জন্যে আমাদের উচিত তার যেটুকু প্রাপ্য, সেটুকু তাকে দিয়ে তার যোগ্য আসনে তাকে সমাসীন করা, তাকে একটি চালিকা শক্তি হিসাবে গণ্য করা, তাকে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে তাদেরকে একটা পরস্পর, যেটা বলেছেন পরস্পরের পোশাক, সেইভাবে তাকে কমপ্লিমেন্টারি রোল দেওয়া, এবং সর্বোপরি তাকে মাতৃত্বের আসনে সুপ্রতিষ্ঠিত করা। তখনই নারী আলোকিত হবে, জাতি আলোকিত হবে। এই আশা ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।